এই মস্ত বড় বাড়িটা গ্রামের গ্রামপ্রধান হরনাথ বাবুর। বাড়ির পিছনের দিকে একটা অনেক বড় পুকুর আছে। হরনাথ বাবু অনেক শৌখিন, যা ওনার বাড়ি দেখলে বোঝা যায়। একদিন মাঝরাতে গ্রামপ্রধান হরনাথ বাবু রুমে আরাম করে কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছিলেন। রুমটা বেশ পরিপাটি ছিল। তখন রাত প্রায় 3টা বাজে। এমন সময় হঠাৎ হরনাথ বাবুর গায়ের কম্বলটি কেউ টেনে টেনে নিচে নামিয়ে দিচ্ছিল। গ্রামপ্রধান হরনাথ বাবু চমকে গিয়ে ঘুম থেকে উঠে পড়ল। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে যায়। তিনি রুমের চারিদিকে চোখ বুলিয়ে কাউকেই দেখতে পান না। তখন তিনি কিছুটা বিরুদ্ধ হয়ে বললেন, রুমের দরজা তো দেখছি ভালো করেই লাগানো আছে, আর রুমে তো কাউকেই দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে আমার কেন মনে হচ্ছে কেউ আমার গা থেকে কম্বলটা টেনে সরালো? মনে হয় আজ আমি ঘুমের ওষুধ খেতে ভুলে গিয়েছি। গ্রামপ্রধান হরনাথ ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 3টা বাজে। মনে মনে নিজের ভুল মনে করে আবার কম্বলটি গায়ে দিয়ে ঘুমানোর উদ্দেশ্যে কম্বলটি টানতে লাগলেন। কিন্তু কম্বলে টান দিয়ে তিনি অবাক হয়ে গেলেন। মনে হচ্ছিল কেউ অপর পাশ থেকে কম্বলটি সজোরে টেনে ধরে রেখেছে। তিনি কম্বলটা কিছুতেই টেনে এনে গায়ে দিতে পারছিলেন না। এ কি, আমি কম্বলটা গায়ের দিকে আনতে পারছি না কেন? কেন যেন মনে হচ্ছে কম্বলটা কেউ যেন খুব শক্ত করে টেনে ধরে রেখেছে, কিন্তু আমি তো কাউকেই দেখতে পারছি না। গ্রামপ্রধান হরনাথ বাবু খুবই ভয় পেয়ে যায়, আর তারপর ভয়ে ভয়ে রুমের চারপাশে তাকায়, কিন্তু তিনি রুমে কাউকেই দেখতে পান না। এসব কি হচ্ছে আমার সাথে? কেন আমি এত ভয় পাচ্ছি? আমার কম্বলই বা কে টানছে? আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। ভয়ে তিনি কম্বল মুড়ি দিয়ে চোখ ঢেকে শুয়ে পড়লেন। ভয়ে তার বুক তখনও ধকধক করে কাঁপছে। কিছুতেই যেন চোখে তার ঘুম আসছে না। মনটা বড্ড বেশিই ছটফট করছিল। উফ, ভয়তে তো ঘুমাতেও পারছি না। এই বুড়ো বয়সে এত ভয় পাচ্ছি, লোকে জানলে না জানি কি যে ভাববে। গ্রামপ্রধান হরনাথ বাবু রুমে কারোর উপস্থিতি অনুভব করলেন। তিনি পাখা ঘোরার শব্দ শুনতে পান। ভয়ে তার গলা শুকিয়ে যাচ্ছিল। তিনি আর স্থির হয়ে শুয়ে থাকতে পারলেন না। তিনি চমকে লাফিয়ে উঠে বসলেন। এ কি, রুমে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না। আমি পরিষ্কার কারোর উপস্থিতি অনুভব করেছি, আর ফ্যানেরও শব্দ পেয়েছি। তাহলে এসব কি আমার মনের ভুল? হরনাথ বাবু এইসব কথা ভাবতেই এমন সময় পুকুরের পানিতে কিছু একটা পড়ার খুব জোরে আওয়াজ শুনতে পেলেন তিনি। আওয়াজ শুনে হরনাথ বাবু চমকে যায়। আওয়াজটা যে বাড়ির পেছনের পুকুর থেকে আসছে তা পরিষ্কার বোঝাই যাচ্ছিল। অনবরত পানির কলকল শব্দ হয়েই যাচ্ছে। পানির এমন শব্দ শুনে মনে হচ্ছে পুকুরের পানিতে কেউ গোসল করছে। এত রাতে কে এমন শব্দ করে গোসল করছে? এই মন্টুটা কি করছে? ব্যাটাটা ঠিক মতো পাহারা না দিয়ে নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। গ্রাম প্রধানের মনে অনেক কৌতূহল ছিল, কিন্তু কৌতূহল থাকলেও সেই মুহূর্তে বিছানা থেকে নেমে পুকুরের দিকে তাকানোর মতো সাহস তার ছিল না। তিনি কম্বলটাকে শক্ত করে ধরে বসে থাকলেন। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। তার মনে তখন নানা রকমের দুশ্চিন্তা উকি দিচ্ছিল। সব চিন্তা ও ভয়কে ছুটি দিয়ে তিনি যখনই শুয়ে পড়ার জন্য মন স্থির করলেন, এমন সময় তিনি একটা ভয়ঙ্কর শব্দ শুনতে পান। কুড়কুড় মুড়মুড় শব্দের প্রতিধ্বনি হচ্ছিল। মনে হচ্ছিল কেউ হাড় চিবিয়ে খাচ্ছে। এই অন্ধকার রাতে এমন শব্দ শুনে হরনাথ বাবুর গলা আরো শুকিয়ে যায়। বুকের ভিতরে ধুক ধুক করতে লাগলো। স্পষ্ট শোনা যাচ্ছে শব্দটা বাইরে থেকে আসছে, কিন্তু এই অন্ধকার রাতে হরনাথ বাবু জানালার বাইরে তাকানোর সাহস পাচ্ছিল না। এইসব কি হচ্ছে মাঝরাতে? এত ভয়ঙ্কর শব্দ কে করছে? আমি বাইরে গিয়ে দেখবো কিসের শব্দ এটা। না থাক, সকালে এই বেটা পাহারাদার মন্টুকে জিজ্ঞেস করে নিব। হাড় চিবানোর শব্দটা করুণায় বেড়েই চলেছে। ভয়ে হরনাথ বাবুর বুকের ভেতরটা শুকিয়ে গেল। প্রাণ পাখিটা যেন বুকের ভেতর থেকে প্রায় বেরিয়ে যাবার অবস্থা। হরনাথ বাবু আর ঘরে বসে থাকতে পারলেন না। তিনি ভয়ে ভয়ে ঘরের বাইরে যায়, আর শব্দটা কোথা থেকে আসছে সেটা দেখার চেষ্টা করে। অমাবস্যা রাতের ঘুটঘুটে অন্ধকারে দুই হাত সামনে কি আছে তাও ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু হরনাথ বাবু আশেপাশে যতদূর দেখা যায় দেখছিলেন।
হঠাৎ হরনাথবাবু দেখলেন পাহারাদার মন্টু রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে, আর মন্টুর সামনে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর একটা প্রেতাত্মা। প্রেতাত্মার চোখ দুইটা লাল টর্চ লাইটের মতো জ্বলছিল, চেহারা অর্ধেক অংশ পোড়া, আর মুখ দিয়ে লালা ঝরছিল। প্রেতাত্মাটা মন্টুর লাশকে ছিঁড়ে ক্ষতবিক্ষত করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল। এটা দেখার পর হরনাথবাবুর হাত পা থরথর করে কাঁপছিল। তিনি আর সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার সাহস পেলেন না। তিনি যখনই চিৎকার করে দৌড়িয়ে পালাতে চাইলেন, তখনই দেখেন প্রেতাত্মাটা তার সামনে এসে দাঁড়িয়ে আছে আর ভয়ানক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তিনি প্রেতাত্মাটাকে চিনতে পারলেন, আর তখন ভয়টা আরও বেড়ে গেল। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। প্রেতাত্মাটা হরনাথবাবুর কোনো কথা না শুনে তাকে হত্যা করে ফেলল, আর তার বুক চিরে ক্ষত বিক্ষত করে তাকে চিবিয়ে চিবিয়ে খেল। পরের দিন সকালবেলা গ্রামবাসীরা পাহারাদার মন্টু আর হরনাথবাবুর লাশটি দেখতে পায়। গ্রামবাসীরা তাদের এই অবস্থা দেখে খুব ভয় পেয়ে যায়, কিন্তু কে তাদের এমন নির্মমভাবে হত্যা করলো তা আর জানা যায়নি। তারপর দেখতে দেখতে 1 বছর কেটে যায়। এই 1 বছরে গ্রামে আবারও শান্তি ফিরে এসেছে। গ্রামের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা এই 1 বছরে ঘটেনি। সময়ের ব্যবধানে গ্রামবাসীরা হরনাথবাবু আর পাহারাদার মন্টুর ভয়ানক মৃত্যুর ঘটনা প্রায় ভুলে গেছে। তারা বেশ সুখেই দিন কাটাচ্ছিল। আজ রাতে হরনাথবাবুর একমাত্র মেয়ে কনকের বিয়ে হয়। বিয়ের কাজ সম্পূর্ণ হওয়ার পর বরপক্ষ নতুন বউকে পালকিতে করে নিয়ে যাচ্ছিল। বউ পালকিতে করে যাচ্ছিল, আর পাশে পাশে তার বর হেঁটে যাচ্ছিল। কিছুটা পথ যাওয়ার পর কনক একটা ছায়া লক্ষ্য করলো। ছায়া ওদের পালকির পাশে পাশে যাচ্ছিল। ছায়াটা দেখতে অনেকটা অস্বাভাবিক আর ভয়ঙ্কর মনে হচ্ছে। ওরা সকলে ভয় পাচ্ছিল। ওরা বুঝতে পারলো এটা কোনো মানুষের ছায়া হতেই পারে না। সকলে মনে মনে সৃষ্টিকর্তার নাম স্মরণ করতে লাগলো। কনক, কনক। নতুন বউ কনক চমকে উঠল। কে কে ডাকছে আমার নাম ধরে? একটিবার পালকি থেকে নেমে এসো কনক। ভয়ে ভয়ে কনক পালকি থেকে নেমে দাঁড়ালো, আর সাথে সাথে সে ভয়ঙ্কর ছায়াটা একটা সুদর্শন পুরুষে পরিণত হলো। কনক অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। সে যে তার চিরচেনা ভালোবাসার মানুষ ছিল। এতদিন পর আজ তার কাছে এসেছে। এতদিন পর কাঞ্চনকে চোখের সামনে দেখে কনকের ভালো লাগার পরিবর্তে খুব দুঃখ হচ্ছে। তুমি এতদিন পর তুমি কেন এসেছো? এই 1 বছর তুমি কোথায় ছিলে? এই 1 বছরে তুমি আমার একবারও খবরও নেওনি কেন? কেন আমাকে না বলে গ্রাম থেকে চলে গিয়েছিলে? আমাকে তুমি বিয়ে করতে চাও না তা বলে দিলেই পারতে। পালিয়ে গেলে কেন? আর চলেই যখন গিয়েছো তখন আজ কেন ফিরে এলে? জানো এই 1 বছরে আমার জীবনে কি কি হয়েছে? কনক, তুমি কি জানো সেদিন তোমার বাবা আমার সাথে কি করেছেন? তোমার বাবা গ্রাম প্রধান হরনাথ বাবু তোমার সামনে তোমার আমার সম্পর্ক মেনে নিয়ে আমাদের বিয়ে দিতে রাজি হলেও আসলে তিনি মন থেকে আমাদের সম্পর্ক মেনে নিতে পারেননি। আর মেনেই বা নিবে কি করে? আমি যে চাষার ছেলে, নুন আনতেই আমাদের পান্তা ফুরাই। তাই তিনি তোমাকে আমার হাতে তুলে দিতে চাননি। আর এই জন্য তোমাদের বাড়ির পাহারাদার মন্টুকে দিয়ে রাতের অন্ধকারে আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। আমি আর আমার মা বাবা সেই রাতে জ্বলে পুড়ে মারা যাই। আর তোমার বাবা তোমাকে জানাই আমি আমার মা বাবাকে নিয়ে পালিয়ে গেছি। আর তুমি তাই বিশ্বাস করে নিলে। তুমি কেমন করে ভাবলে আমি তোমায় ছেড়ে পালিয়ে যাব? গত 1 বছর আগে আমি আমার হত্যার প্রতিশোধ নিয়ে নিয়েছি কনক। তোমাদের বাড়ির পাহারাদার মন্টু আর তোমার বাবাকে হত্যা করেছি। আর ছায়া হয়ে তোমার পাশে পাশেই সবসময় থেকেছি। আজ তোমার বিয়ে, তুমি এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছ, তাই শেষবারের মতো তোমাকে দেখতে এসেছি। তোমাকে সব কিছু জানাতে পেরে আমার খুব ভালো লাগছে। অনেক কষ্টের বোঝাই বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। আজ আমার আত্মাটা, আমি বলতে চাইছি আজ আমার অতৃপ্ত আত্মাটা শান্ত হয়েছে। আমি তোমার সাথে কথা বলতে পেরেছি। আমার মনে আর কোনো দুঃখ নেই। তুমি ভালো থেকো কনক। আমি এই গ্রাম থেকে চলে যাচ্ছি চিরদিনের জন্য।